এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট পাশের হার ৬২.25%। এবছর জিপিএ 5 পেয়েছেন ১,১৬,৬৭৬ জন। সকালে সচিবালয়ে পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। সাধারণ শিক্ষা বোর্ডে এবছর পাশের হার ৬৪.০৫%। এবার গত বছরের চেয়ে পাশের হার কমেছে ৩.৯৯%। এছাড়া মাদ্রাসা বোর্ডের পাশ করেছে ৫৫.৪৯%। অন্যদিকে কারিগরি বোর্ডে পাশ করেছে ৫৮.২০%। এবছর সবচেয়ে বেশি পাশ করেছে ঢাকা বোর্ডে ৭১.৬৩%। ঢাকা বোর্ডে পাশ করেছে। এছাড়া রাজশাহী বোর্ডে ৬৩.৬৭%, কুমিল্লায় ৬৫.৪২%, যশোরে ৬৬.২৭% এবং চট্টগ্রামে ৫৯.৪৮% পাশ করেছে। আর বরিশালে ৬০.৩৫, সিলেটে ৫৮.৩৩, দিনাজপুরে ৫৮.০৫% এবং ময়মনসিংহে ৫৭.৩৯% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এবছর পরীক্ষার ফল প্রকাশে দেরি হলেও ভবিষ্যতে বিষয়টিতে নজর রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এগারো লক্ষ ৩৮,৮৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৬২.25 এবং জিপিএ 5 ১,১৬,৬৭৬ জন। বর্তমানে আমরা এই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টকে পরিবর্তন করেছি এবং যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের খবর জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, একটু জানতে চাই আপনি এখন কোথায় আছেন, কোথাকার আনন্দচিত্র দেখছেন, সেখানকার পরীক্ষার ফলাফল নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে সেটা একটু জানাবেন। আর উত্তীর্ণ যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের কথাও একটু জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু এসএসসি ও সমমান পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা হয়ে গিয়েছে এবং আমি আছি এখন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবং আপনি নিশ্চয়ই জানেন যে এবছর পাশের হার কমে দাঁড়িয়েছে, যেটি কিন্তু আসলে একটু শঙ্কার বিষয়। ৬২.২৫% এবছর পাশের হার। গতবার কিন্তু ছিল এটি ৬৮.৪৫% মতো, এবার কিন্তু সেটি কমেছে। এবং আমি যদি বলি যে এবছর কিন্তু পরীক্ষা দিয়েছিল ১৮ লাখের বেশি শিক্ষার্থী, কিন্তু আসলে পাশ করেছে ১১,৩১,০০০-এরও কিছু বেশি শিক্ষার্থী। তবে ফেলের হার কিন্তু এবার বেশি, ফেলের সংখ্যা কিন্তু ৬,৯০,০০০-এরও বেশি। আমি আছি এখন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেখানে কিন্তু জিপিএ 5 প্রাপ্ত এবং কৃতকার্য হওয়া শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা কিন্তু আসলে আসতে শুরু করেছেন। আমরা এরকম কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনার ফলাফল কি? আমি জিপিএ 5 পেয়েছি। কেমন লাগছে সব মিলিয়ে, যেহেতু আপনাদের এই ব্যাচটার এটাই প্রথম আসলে বোর্ড পরীক্ষা? এটা তো ওভারলি এক্সাইটেড ছিলাম আমরা, রেজাল্টের জন্য আরও ওভারলি এক্সাইটেড ছিলাম, টেন্স ছিলাম, এক্সট্রিমলি টেনশনের সিচুয়েশনে ছিলাম। তাও এখন জিপিএ 5 পেয়ে গেছে, এখন শান্তি, পিস। আমরা একটু আরও যারা আছেন, যারা ফলাফল পেয়েছেন এবং অভিভাবক সহ এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। জিপিএ 5 আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই প্রস্তুতিটা অনেক বেশি কঠিন ছিল, এই জার্নিটা অনেক বেশি কঠিন ছিল, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, এটা বলার মতো না। অবশ্যই আমার স্কুলের শিক্ষকদের, আমার বাসার টিচার প্লাস আমার বাবা মার সবচেয়ে বেশি অবদান, আর আমার নিজের অনেক হার্ডওয়ার্কের প্রতিফলনেই এটা হয়েছে আর কি।
ন্যান্সি, আপনি যেমনটি দেখছিলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন, এবং আমরা যদি একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই, তার সন্তানও আসলে জিপিএ 5 পেয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। তারা কিছুক্ষণ আগে আসলে এসেছেন ফলাফল জানতে পারার পর, তাদের মুখে আসলে আনন্দের একটি অভিব্যক্তি আছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনার সন্তানের ফলাফল কি এসেছে? গোল্ডেন প্লাস। এই যে বাবা মা হিসেবে এই যে সন্তানের এই যে সাফল্য দেখে যে আনন্দ, এটা আসলে কেমন লাগে? এটা আসলে মা না হলে, বাবা মা না হলে এটা বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগতেছে। অনেক বেশি কষ্টের ছিল, বিশেষ করে আমাদের বাচ্চাদের এই ব্যাচটা নিয়ে। ওরা যেমন দুর্বল ছিল, আপনার করোনা গিয়েছে, একটা এক্সামও পায়নি, এবারে ফার্স্ট বসেছে পরীক্ষায়, শিক্ষামন্ত্রীও নতুন, সব কিছু মিলিয়ে একটা জটিলতার মধ্যে ছিলাম। এখন তো এই ওদের প্রথম বোর্ড পরীক্ষায় ওরা নিশ্চয় একটা ভালো ফলাফল করেছে, সামনে এই মাধ্যমিকের পাঠ চুকিয়ে উচ্চ মাধ্যমিকেও প্রবেশ করবে। সব মিলিয়ে বাবা মা হিসেবে আপনাদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাটা? প্রত্যাশা বলতে তো অবশ্যই সব বাবা আমার ভালো থাকে, আমাদেরও তেমনটা আছে, দেখা যাক কি হয়। হচ্ছে সন্তানের এই যে ভালো ফলাফল, এই ফল বাবা মা হিসেবে নিশ্চয় আপনারা পরিবারের সবাই অনেক খুশি। আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক। ন্যান্সি, আপনি যেমনটি দেখছিলেন এখানে কিন্তু আসলে উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে, তবে এখনো আসলে এই স্কুলের যারা পরীক্ষা দিয়েছিল তারা শিক্ষার্থী এবং অভিভাবক সবাই কিন্তু আসলে এসে উপস্থিত হয়নি। আমরা শিক্ষকদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে কেউ SMS এর মাধ্যমে ফল চেক করে আসছে, কেউ হয়তো বা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করে আসছে, তবে সব শিক্ষার্থী যারা জিপিএ 5 পেয়েছে এবং কৃতকার্য হয়েছে তারা হয়তো বা আসতে এখানে কিছুটা সময় লাগবে, এবং তারা তাদের যে নিশ্চয়ই জুলিয়া তানহা, আমরা আপনার মাধ্যমে যারা আসবেন তাদের আনন্দের যে খবর, সেই খবর দর্শকদেরকে জানানোর চেষ্টা করব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং একই সাথে অভিভাবকদের কথাও জানানোর চেষ্টা করব। আপনি সেখানে থাকুন। এরই মধ্যে আমার আরেক সহকর্মী মেহেদী হাসান যোগ দিয়েছেন রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং আমার সাথে খবর জানাবেন সারা বাংলাদেশ থেকে। প্রণবেশ রয়েছেন চট্টগ্রামে এবং রাশেদুল হক রুশো রয়েছেন রাজশাহী থেকে, তিনি আমাদের সাথে যোগ দিবেন, এবং সিলেট থেকেও যোগ দিবেন আমার সহকর্মী হোসাইন সুজাত। আমরা শুরুতে এখন যেতে চাই মেহেদী হাসানের কাছে। মেহেদী রয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। মেহেদী, একটু জানতে চাই আপনি যে স্কুলে আছেন সেখানকার পাশের হার কত এবং কি বলছেন শিক্ষকরা, শিক্ষার্থীরা, এবং একই সাথে অভিভাবকদের প্রতিক্রিয়াটাও জানতে চাই। আমি এই মুহূর্তে আছি বেইলি রোডে যে ভিকারুন্নেসা স্কুলের যে শাখাটি আছে সেখানে, এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে আমি আপনাকে বলি যে এখানে কিন্তু আমি শিক্ষার্থী এবং শিক্ষার্থীর সংখ্যাটা আমি খুবই কম দেখছি, এবং এখানে দুই একজন আমি স্টুডেন্টেরকেও আমি খোঁজার চেষ্টা করছি, আসলে যারা আসলে এবার জিপিএ 5 পেয়েছে সেই সংখ্যাটাও কিন্তু খুবই কম। হয়তো কারণ হিসেবে আপনাকে বলতে পারি যে এবার এইখানে স্কুলতে যে শিক্ষার্থীদের যে পাশের হার বা সেটা এখন আমরা জানতে পারিনি, কারণ এখনো এখানে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে ভিকারুন্নেসা স্কুলের যে সার্ভার আছে, সার্ভার থেকে রেজাল্টটা নামাতে হয়তো ডাউনলোড করতে একটু সমস্যা বা সময় নিচ্ছে। তো আমরা একটু জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী, তার কাছে শুনবো, যিনি হয়তো যে ভালো রেজাল্ট করছে তার কাছে একটু আপনার সাথে যদি একটু কথা বলে দিই। মানে জিপিএ 5 আশা করেছিলাম, গোল্ডেন জিপিএও আশাতে ছিল। আমি অনেক খুশি অ্যাকচুয়ালি যে আমি আমার গোলটা অ্যাচিভ করতে পেরেছি। অ্যাকচুয়ালি পথ তো কেবল শুরু, অনেক পথ বাকি, দেখা যাক। সামনে আরো একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটার উপরে ডিপেন্ড করবে আসলে ও ফিউচারে কি করবে, সেটা হচ্ছে HSC। তো এটা আলহামদুলিল্লাহ ভালো মতোই পার হলো, দোয়া করবেন সবাই। এই তো, তবে বুয়েটে পড়ানোর ইচ্ছা আছে যদি রেজাল্ট এরকমই। হ্যাঁ, এখন তো গোল্ডেন পেলো, যদি সেটা ধারাবাহিকতাটা বজায় থাকে তো ইনশাল্লাহ বুয়েটে ট্রাই করব। উচ্চ মাধ্যমিক সে কোথায় পড়বে? ইনশাল্লাহ এখানেই। হ্যাঁ, ও তো যেহেতু এখানেই আছে, ভার্সন আছে, সো এখানেই পড়বে।
ন্যান্সি, আপনি শুনলেন একজন গোল্ডেন এ প্লাস যে শিক্ষার্থী পেয়েছে। আপনি জানেন যে এবার 9টি শিক্ষা বোর্ডের যে সম্মিলিত মেহেদী, পাশের হার- আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই কিছুক্ষণ পরে যারা আসলে শিক্ষার্থী তারা এসে উপস্থিত হবে এবং তাদের আনন্দের কথা এবং উচ্ছ্বাসের কথা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। ঢাকার বাইরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে চট্টগ্রাম বোর্ডে রয়েছে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, তার কাছ থেকে চট্টগ্রাম বোর্ডের খবরাখবর জানবো। প্রণবেশের কাছে আমরা যাব, তবে তার আগে রাজশাহীতে একটু যেতে চাই। রাজশাহীতে রয়েছে রাশিদুল হক রুশোর কাছে আগে যাব। রুশো, আপনার কাছে একটু জানতে চাই যে রাজশাহীর ফলাফলের কি অবস্থা, সেখানকার শিক্ষার্থীদের উচ্ছ্বাসের খবর এবং অভিভাবকদের প্রতিক্রিয়াটাও একটু জানতে চাই। রাজশাহীতে এবার যে পাশের হার সেটি হলো 63.67%। এবং এই পাশের হার যদি আমরা একটু বিগত বছরের দিকে তাকাই, গত 3 বছর থেকে কিন্তু এই পাশের হারটি কমছে রাজশাহীতে। এটি একটু মন খারাপের বিষয় রাজশাহীর জন্য। তবে যে বিষয়টি হয়েছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটি আমরা দেখছি যে সেখানে কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় আসলে ভালো ফল করেছে তাদের যে উল্লাস সেটি কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। পাশাপাশি আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 16,113 জন শিক্ষার্থী। তো এই জিপিএর হারটিও কিন্তু গত বছরের চেয়ে বেশ কিছুটা কমে এসেছে। গত বছর এই সংখ্যাটি 22,000-এর মতো ছিল। তো সেক্ষেত্রে আসলে এই যে ফলের যে বিষয়টি, সেই বিষয়টি আসলে কিছুটা রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য আসলে মন খারাপেরই বিষয়। তবে আসলে আজকে যেহেতু অনেক শিক্ষার্থী ফলাফল ভালো করেছে, আমরা একটু তাদের সাথে সরাসরি কথা বলে নিতে চাই। এই যে আজকে যে ফল প্রকাশ হলো কেমন হয়েছে? আপনার কথাটা আমি বুঝতে পারি। আজকে যে ফল প্রকাশ হলো কেমন লাগছে? আমার জুনিয়র্সরা যে ভালো করেছে আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস আপনার কথা বলা উচিত আমাদের এই জুনিয়রদের সাথে যারা এই ফলটা এনেছে। জি, আমরা তাদের সাথে কথা বলতে চাই। কেমন হলো রেজাল্ট? কেমন হলো? আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস আসছে আমার। জি, অনুভূতিটা আসলে অনেক ভালো। মানে আমি আমার মানে কাছের লোকজনের সাথে শেয়ার করতে যাবো অনুভূতিটা আর কি। আর আপনার কাছে একটু জানতে চাই যে কেমন ফল তো নিশ্চয়ই ভালো হয়েছে, কেমন লাগছে? আসলে কার অবদান বেশি ছিল এই ফলের পেছনে? জি, আসলে ফল অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, পরম শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে। আর পুরো জার্নিতে পরিবার, শিক্ষক সহ বন্ধু বান্ধবদের অনেক অবদান ছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমার এই ফলাফলটা আমি তাদেরকে উৎসর্গ করতে চাইবো। ধন্যবাদ। আমি এখন আছি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। এখানে পাশের শতভাগ পাশের হার এবং 91% শিক্ষার্থী তারা যারা আসলে জিপিএ 5 পেয়েছে। আমরা এখানকার একজন শিক্ষকের সাথে কথা বলে নিতে চাই। আপনাদের এই প্রতিষ্ঠানের ফল কেমন হয়েছে এবং সেটিতে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ। রেজাল্ট, কারণ সারা দেশের আমরা যে রেজাল্ট লক্ষ্য করছি তাতে আমাদের রেজাল্টে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ন্যান্সি, আসলে প্রত্যেকটি স্কুলে যেহেতু এখন সবাই মুঠোফোনে আসলে তাদের ফলটি পেয়ে যাচ্ছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আমরা 2-3টি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, সেখানে কিন্তু শিক্ষার্থীদের বা ফল প্রত্যাশীদের তেমন আনাগোনা নেই। তবে এই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এটি একটু ব্যতিক্রম। এখানে কিন্তু যারা ফল প্রত্যাশী তারা এসেছেন, তারা আনন্দ করছেন, উপভোগ করছেন এবং তারা তাদের যে আগামী দিনের ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা কিন্তু তাদের শিক্ষকরা করছেন। তো সব মিলিয়ে গত 3 বছরের তুলনায় রাজশাহীতে এবার ফল কিছুটা খারাপ হলেও সার্বিকভাবে আসলে যে ফল সেটি নিয়ে কিন্তু সবাই সন্তুষ্ট বা খুশি। ন্যান্সি। রুশো, আপনি সেখানে থাকুন, শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসের খবর নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আরও জানবো। আমরা একটু সিলেটে যেতে চাই। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সিলেট বোর্ডে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী হোসাইন সুজাদ। একটু জানতে চাই, সিলেট বোর্ডের এসএসসির এবারের পরীক্ষার ফলাফল কেমন হলো? আগের বারের চেয়ে কি পাশের হার বাড়লো নাকি কমলো, সবটা একটু জানাবেন এবং একই সাথে জিপিএ 5-এর হার কত এবার সিলেট বিভাগে সেটাও একটু জানাবেন।
দেখুন ন্যান্সি, সিলেট শিক্ষা বোর্ডে এবার পাশের হার 58.33%, যা গতবারের চেয়ে অনেকটা কম, এবং জিপিএ 5-এর সংখ্যাও কমেছে। এবং এই যে ফলাফলের হারটা কম হয়েছে তার কারণ হিসেবে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে যে মানবিক বিভাগে গণিত এবং ইংলিশে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণেই কিন্তু এই ফলাফলের হারটা কমেছে, এবং বিশেষ করে পাশের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে আছেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মোহাম্মদ আকবর, প্রফেসর চৌধুরী মোহাম্মদ আকবর স্যারের সাথে আমরা একটু মামুন আকবর স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, এবার সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার কত এবং এই পাশের হার কমার কারণটা কি স্যার? ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। পাশের হার সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু 58.33, গতবারের চেয়ে গতবার ছিল সেটা 68.57, প্রায় 10%-এর মতো এখানে কমে আসার কারণটা হচ্ছে যে এসএসসিতে এইবার প্রথম বর্ষে কিন্তু একটা সিলেবাস ছিল, কিন্তু দ্বিতীয় বর্ষে আসার পর কিন্তু দশম শ্রেণীতে আসার পর একটা নতুন সিলেবাস কিন্তু তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এইটা একটা কারণ। আরেকটা জিনিস হচ্ছে যে সিলেটের হবিগঞ্জ এবং সুনামগঞ্জ দুইটা যে হাওর অঞ্চল, এটা একবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা, এরা করোনা মহামারীর পর থেকেই কিন্তু অনেকেই কিন্তু স্কুলে যারা অনেক ভালো শিক্ষার্থীও কিন্তু স্কুল শিক্ষা থেকেই কিন্তু তারা মাদ্রাসা শিক্ষার্থী দাবিত হয়েছে, অনেকে বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে, এইসব কারণে। আর সাধারণত গণিত এবং ইংরেজি বিষয় দুইটা বিষয়ে দক্ষ শিক্ষকের অভাবও কিন্তু আছে গ্রেটার সিলেটের বিভিন্ন, আর যেখানে 85% শিক্ষা কিন্তু বেসরকারি। গ্রেটার সিলেটের সরকারি স্কুল যতটা আছে, 22টা সরকারি স্কুল আছে, 22টা সরকারি স্কুলের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অক্ষতায় অভিভাবক যারা অভিভাবকহীন কিন্তু আমরা, এটা আমাদের সিলেটের মন্ত্রী মহোদয়কে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমরা জানিয়েছি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পদায়িত হচ্ছে না। কাজে স্কুলগুলো যে খুব ভালোভাবে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক না থাকলে যে ভালোভাবে চলে, সেটাও কিন্তু একেবারে নিখাতভাবে বলা যায় না। কাজে আমার মনে হয় যে স্কুলগুলোকে ভালো শিক্ষকদের যদি ফ্যাসিলিটেট করা হয় তাহলে আর শিক্ষার মান আরও বাড়বে। এবং সারা দেশের পাশের হারের সাথে কিন্তু আমরা মোটামুটি সিলেট অঞ্চল এমনিতেই কিছুটা পিছিয়ে, কারণ বিদেশমুখিতা এই জায়গায় বেশি, তারপরও কিন্তু আমরা গড়ে কিন্তু দেশের সাথে কিন্তু আমাদের সিলেট শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু সামঞ্জস্যপূর্ণ আছে আমি মনে করি। স্যার, এই যে ফলাফলটা কমেছে, ভবিষ্যতে ফলাফল ভালো করার জন্য বোর্ড কি কোনো পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, বোর্ডের কোনো দায়িত্ব, বোর্ডের উপর কোনো দায়িত্ব অর্পণ করা ছিল না, কিন্তু আমরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে কিন্তু মন্ত্রণালয়কে অবহিত করে যে আমরা প্রত্যেক জেলায় জেলায় কিন্তু সেমিনারের মাধ্যমিক শিক্ষকদেরকে একত্রিত করে সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণের, মানে সেটা তো একদিনই সম্ভব না, একটা দীর্ঘ সময় ধরে, বাট মন্ত্রণালয় আমাদেরকে এ ধরনের অনুমতি দেয়নি। মূলত তাদের অভিভাবক হচ্ছে যে মাউসি সিলেট মাধ্যমিক উচ্চশিক্ষার সিলেট অঞ্চলের যিনি পরিচালক, উপপরিচালক, তারাই কিন্তু তদারকি করেন শিক্ষার মান সম্পর্কে। কাজে আমাদের দায়িত্ব দিলে আমরাও দায়িত্ব পালন করব, এবং আমরা জেলা জেলায় ইতিমধ্যেই কিন্তু আমরা কয়েকটা সেমিনার করেছি। ভবিষ্যতে যদি এগুলি বাড়ানো যায় তাহলে শিক্ষার মান। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি শুনছিলেন, আমরা কথা বলছিলাম সিলেট শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের সাথে। তিনি আসলে বলছিলেন যে সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার কমার মূল কারণগুলো কি কি, এবং এগুলো আসলে নিরসন করতে এই মুহূর্তে শিক্ষা বোর্ড বলেন সরকার পদক্ষেপ নেবে বলে সবাই মনে করছেন। আশা করা যায় যে আগামী বছর অর্থাৎ 2027 সালে এই 58.33-এর চেয়েও বেশি ফলাফল হবে সিলেট শিক্ষা বোর্ড। নিশ্চয়ই হোসেন সুজাত, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে কেন পাশের হার কম হলো সিলেট বোর্ডে। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই একটু চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাচ্ছি চট্টগ্রাম বোর্ডের কি অবস্থা, পাশের হার কি আগের বারের চেয়ে বাড়লো নাকি কমলো, শিক্ষকরা কি বলছেন, একই সাথে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কথাটাও একটু জানতে চাই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার এবং জিপিএ দুটোই গত বছরের তুলনায় কমেছে। পাশের হার কমেছে প্রায় 12.5%, আর জিপিএ 5 প্রাপ্ত যে সংখ্যা সেটাও কমেছে। তো এখানে কিছুক্ষণ আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক সহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা যে তথ্য জানিয়েছেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই বছর পাশের হার হচ্ছে 59.48%, যেটা গত বছর ছিল 72.07%, অর্থাৎ 12.5%-র উপরে এটি কমে গেছে।
অন্যদিকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবছর হচ্ছে 9,398 জন, যেখানে গত বছর এই সংখ্যাটা ছিল 11,843 জন, অর্থাৎ জিপিএ 5 সেই সংখ্যাটি কমে গেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এখানে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি জেলার পাশের হার খুবই কম, 34.93%, বান্দরবানে 47.88% এবং কক্সবাজার জেলায় এবছর পাশের হার হচ্ছে 57.09%। যে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি এই 3 পার্বত্য জেলায় পাশের হার যে কম, সেটার একটা প্রভাব এই পুরো শিক্ষা বোর্ডের রেজাল্টের মধ্যে পড়েছে। এবং শিক্ষা কর্মকর্তা যারা এবং পরীক্ষা নিয়ন্ত্রক তারাও সংবাদ সম্মেলনে যেটা বলেছেন, এবার দক্ষ শিক্ষকের অভাব এবং সেখানে পাহাড়ি যেসব জায়গা রয়েছে সেখানে তারা নিয়মিত ক্লাস করতে না পারা, পাশাপাশি ইংরেজি এবং গণিত এই দুটো সাবজেক্টে পরীক্ষা খারাপের কারণে এই পুরো রেজাল্টের মধ্যে তার প্রভাবটা গিয়ে পড়েছে, যে কারণে প্রায় 12.5% মতো শিক্ষা পাশের হার কমেছে এবার শিক্ষা বোর্ডে। আর এবার দেখতে পাচ্ছি আমরা যে পাশের হার 100 এরকম বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 21টি এবং পাশের হার 0 বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ 8টি থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। তো এটাও একটা রিমার্কেবল বিষয় যে 8টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী আসলে পাশ করতে পারেনি। তো এখানে যে শিক্ষার্থীরা আসছে আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, তোমার রেজাল্ট কেমন হয়েছে যদি একটু বলো, আর তোমার রেজাল্টের অনুভূতির সাথে কথা বলবো। আমার রেজাল্ট খুবই আমি যা প্রত্যাশিত করেছি তার থেকেও ভালো হয়েছে। আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সকাল 9টা থেকে মেসেজ দিয়ে রাখার পরে 11:30টার দিকে দেখতে পেলাম যে এটা, তারপর এখন নাম্বার এত গোল্ডেন এ প্লাস পাওয়ার পর বাসায় এত খুশি হয়ে গেছে, বাসা থেকে বের করে দিচ্ছে, বলছে যে এবার নাম্বারটা জেনে আসো। কেমন লাগছে, সামনে কি হতে? কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। একজন শিক্ষার্থীর অনুভূতির কথা শুনছিলাম, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। যারা ভালো রেজাল্ট করেছে তারা সবাই, তাদের অভিভাবক, শিক্ষার্থীরা সবাই খুশি, কিন্তু অনেকেই পাস করতে পারেনি, সেটাও কিন্তু আরেকটা দিক। তারা হয়তো সামনের দিনগুলোতে আরো ভালো করে পড়ালেখা করবে এবং ভালো রেজাল্ট করবে, সেটাই প্রত্যাশা। তো এটি ছিল নিশ্চয়ই প্রণবেশ, আমাদেরও তাই প্রত্যাশা। যারা ভালো ফলাফল করেছে তাদের জন্য শুভকামনা, এবং যারা করতে পারেনি তারা নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো ফল করবে। প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে চট্টগ্রাম বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিশ্লেষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এই সাক্ষাৎ থেকে স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। কূটনৈতিক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন। সকালে সচিবালয়ে এই বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর গণমাধ্যমে ব্রিফিং করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। ভারতের শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্সা ও পুশিনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো এই আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা একটু সচিবালয়ে যেতে চাই। সেখানে আমার সহকর্মী শারমিন নীরা রয়েছেন, তার কাছ থেকে এই বৈঠকের খবরাখবর একটু বিস্তারিত জানতে চাই। নীরা, একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সাথে ভারতের আর যে রাষ্ট্রদূত রয়েছেন তার হাই কমিশনারের প্রথম বৈঠক এইটা বলা যায় আনুষ্ঠানিকভাবে, তো সেইখানে আসলে বাংলাদেশের এবং ভারতের কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আপনারা ধারণা করছেন? একটু জানাতে চাই ন্যান্সি, তিনি কিন্তু 12ই জুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন। তারপরে তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন, সাবেক হয়ে গেছেন, তার কাছে পরিচয় পর্ব কিন্তু উপস্থাপন করেছেন এবং লম্বা সময় পরে সুযোগ পেয়েছেন, বা প্রধানমন্ত্রীরও নানা ধরনের ব্যস্ততা ছিল, আজ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ। এবং এমন একটা সময় তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন যখন কয়েকদিন আগেই সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 তারিখে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং আপনি জানেন যে
আগামী মাসে ব্রিক্সের যে আউটরিচ পর্ব রয়েছে সেখানেও বাংলাদেশের যাবার আমন্ত্রণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পেয়েছেন। সুতরাং এই দুটি প্রসঙ্গ নিঃসন্দেহে আসবে এবং পাশাপাশি জ্বালানি নিরাপত্তা যে বিষয়টি রয়েছে, কারণ গেল 6 তারিখে জ্বালানি মন্ত্রী যে পাইপলাইনের মাধ্যমে যে ডিজেল আমরা ভারত থেকে আসলে আনা হয় সেটির সরবরাহ বাড়ানোর ব্যাপারে বলেছেন। এবং আপনি অনেকগুলি বিষয় তো আসলে শুরুতে স্পষ্ট করছিলেন যে গঙ্গা পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যাকাণ্ড, এরকম নানা অমীমাংসিত বিষয় আসলে এখানে আসবে। এবং খুব স্বভাবতই বলা যায় যে 2024-এর 5 আগস্ট পরবর্তী প্রতিবেশী দেশ ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কের যে খানিকটা টানাপোড়েন শুরু হয়েছিল, এই সরকার নির্বাচিত হওয়ার পরে সেটা খানিকটা সুরাহার পথে গেছে। এবং যেহেতু নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই সরকার কিন্তু আমরা দেখেছি যে প্রতিবেশীর সাথে আত্মমর্যাদার সম্পূর্ণভাবেই নিজেদের অনেক বিষয় আসলে উপস্থাপন করেছে। আজ প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটি শুরু হয়েছে 11টা নাগাদ। আমরা যতটুকু জানি যে 11:30 বা এর চেয়ে বেশি সময় আমরা যতটুকু জানতে পেরেছি, হয়তো এটা দীর্ঘও হতে পারে, সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই বৈঠকে অনেকগুলি বিষয় আসলে গুরুত্ব পাবে নিঃসন্দেহে বলাই যায়। আমরা আসলে রয়েছি সচিবালয় 1 নম্বর ভবনের সামনে। যদি এখান দিয়ে বের হওয়ার সময় অনেকেই আসলে কথা বলে থাকেন, তিনি যদি কথা বলেন গণমাধ্যমের সাথে, সেটি গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তুলে ধরবো। এর পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের বক্তব্য বা সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, যে বাংলাদেশ আসলে কতটা আলোচনায় এগিয়ে থাকলো সেটি জানার জন্য নিঃসন্দেহে আসলে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই শারমিনীরা, আপনার কাছ থেকে যখন আনুষ্ঠানিক ব্রিফিং হবে তারপর নিশ্চয়ই আমরা সেটা বিস্তারিত জানতে পারবো। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ছিলেন সচিবালয় থেকে শারমিনীরা। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর সাথে যে ভারতের হাই কমিশনের বৈঠক চলছে, সেই বৈঠকের আপডেট। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার সংবাদ প্রচার বন্ধে সরাসরি নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে ফোন করে যে কোনো সংঘাতের খবর বা ভিডিও ফুটেজ দেখানো টিভি চ্যানেলগুলো তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন তিনি। একটি মামলায় এই দুজনের কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন অফ করে দিতে সাথে সাথে। এভাবেই 24শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। আর সে নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এখন অবস্থাটা হচ্ছে এরকম, কোটা আন্দোলনকারী বলে যেটা বলা হচ্ছিল এটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো কোটা আন্দোলনকারী স্টুডেন্ট যাদের সাথে আমরা আলাপ করছি, আর একটা হলো তৃতীয় পক্ষ অর্থাৎ জামাত বিএনপি সন্ত্রাসীরা যারা পুরাচ্ছে। তো কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে, আর কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের ডিসিশন হচ্ছে আলোচনা করে সলিউশনে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ এখন। একজন প্রসিকিউটর মনে করেন, ফাঁস হওয়া এই ফোনালাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক প্রচেষ্টাও। আরেকটা দেখতে পাচ্ছি আমরা আরাফাতের কথায় যে একটা গ্রুপ হলো আন্দোলনকারী, তাদের সাথে আমরা আলোচনা করছি, আর একটা গ্রুপ হলো জামাত শিবির, শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এটা হবে আমাদের ন্যারেটিভ। এখন ছাত্রদের মারলে আর অপরাধ হবে না, বলবো যে এটা জামাত শিবির বা বিএনপি। কিভাবে এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করা হয়েছে তার ব্যাখ্যাও দেন তিনি। এর প্রত্যেকটি অডিও রেকর্ড বাংলাদেশের যে সরকারি সংস্থা আছে সিআইডির কাছ থেকে ফরেনসিক টেস্ট করিয়েছে। সিআইডি যে ফরেনসিক টেস্টটা করে সেটার নাম হলো ব্যাড বক্স ফরেনসিক টেস্ট। এই ব্যাড বক্স ফরেনসিক টেস্টটা পৃথিবীর প্রায় 90টি দেশে এই টেস্টই করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় এই কথোপকথন প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। মামলাটিতে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে বিচার চলছে। মানিউল মারুফ, ৭১, ঢাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুরে মুসা সানিয়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোরে। এদিকে এই দুর্ঘটনায় শোক জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সৌদি আরব থেকে মাসুদ রানার তথ্য ও ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ আগুনে ঝরে গেল 16 বাংলাদেশি প্রবাসীর প্রাণ। রবিবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে মুসা সানিয়া এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মোট 17 জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 16 জনেরই মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান হাবিবুর রহমান নামের এক প্রবাসী। ঘটনার সময় তিনি কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। জি, আমরা ওই কারখানায় 17 জন কাজ করছিলাম। তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাদায় কারখানায় আগুন লাগছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ 6 ঘন্টার চেষ্টার পর রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিহতদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। তাদের মধ্যে একই গ্রামের রয়েছেন 4 জন। এছাড়া নাটোরের 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন। অগ্নিকাণ্ডের পর রাত 11টার দিকে নিহতদের মরদেহ কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আগুন কেন লাগলো এবং কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আরাফাত ইসলাম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে সৌদি আরব থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, একটু জানতে চাই যে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে এবং যারা আসলে নিহত হয়েছেন তাদের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ। যে মরদেহের বিষয়ে আপনি যে প্রশ্ন করেছেন সেটা হলো বাংলাদেশ দূতাবাস, লেবার কাউন্সিলর সহ এখানে একটি টিম গতকালকে রাত্রে আইনি জটিলতা শেষ করে বাংলাদেশে দ্রুত গতিতে ওনারা লাশ পাঠাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে লাশ পাঠাবে বলে বলেছেন। এখন আর সর্বশেষ খবর হচ্ছে যে 16 জন মারা গেছেন, তাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন লোকজনের মাধ্যমে জানাজানির পরে তারা এখন কান্নাকাটি করতেছেন, সেটা আপনারা বাংলাদেশে অবশ্যই অবগত আছেন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে জানলাম যে মরদেহ দেশে পাঠানোর যে আপডেট সেটা জানাচ্ছিলেন তিনি আমাদেরকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে সৌদিতে আগুনে নিহত 16 জনের মধ্যে 13 জনের বাড়ি হচ্ছে নওগাঁয়। এর মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোখালি গ্রামেই রয়েছেন 4 জন। একসাথে এত মৃত্যু সইতে পারছে না নিহতদের পরিবার ও গ্রামবাসী। পরিবারের একমাত্র ভরসার ব্যক্তিদের হারিয়ে দিশেহারা স্বজনরা। এখন মরদেহটুকু শেষবারের মতো দেখার অপেক্ষায় আছেন তারা। এ বিষয়ে আরও খবর জানবো। নওগাঁয় আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ, আমরা তার সাথে কথা বলবো। বুলবুল, সৌদি আরবে আগুনে পুড়ে যে নিহত হয়েছেন তাদের বাড়িতে নিশ্চয়ই আপনি রয়েছেন, স্বজনরা কি বলছে, মরদেহর বিষয়ে আসলে তাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সবশেষ একটু আপডেট একটু জানতে চাই। সেখানকার শোকাবহ চিত্রটাও একটু আপনার কাছে জানতে চাই।
বর্ণনা দেওয়া খুবই কঠিন। এখানে যে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে, একই গ্রামের 4 জন এবং একই পরিবারের 2 সহোদর ভাই মারা গিয়েছেন। এখানে মোহন এবং সুমন, তাদের বাড়িতে আমরা রয়েছি। এখানে তাদের পরিবারের যারা স্বজন তারা কিন্তু শোকে পাথর হয়ে গেছে, তাদের সাথে কথা বলার মতো পরিস্থিতি নাই। মোহন এবং সুমনের যে মা, তিনি বারবার আহাজারি করে বলছিলেন যে কালকে যখন কারখানায় আগুন লাগে ঠিক সেই সময় মোহন এবং সুমন তার মায়ের কাছে ফোন করেছিল, কিন্তু ইন্টারনেট না থাকার কারণে এবং বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু তার মায়ের সাথে কথা হয়নি এবং তার মাকে ভয়েস মেসেজ দিয়ে বলেছিল যে মা, মৃত্যু তো আমার নিশ্চিত, কিছুক্ষণ পরেই হয়তো মারা যাব, কিন্তু শেষবারের মতো একটু তোমার মুখটা দেখতে চাই। কিন্তু সেই মায়ের মুখ কিন্তু শেষবারের মতন সন্তান দেখতে পারেনি। সেই একই সাথে কিন্তু এই গ্রামে গন্ডগোহালি যে গ্রাম আত্রাই উপজেলার, এখানে আরো 2টি পরিবারের 2 জন মারা গিয়েছেন। একজনের নাম রুবেল এবং অপরজনের নাম কলিমউদ্দিন। তো রুবেলের কিন্তু 25 দিন বয়সী কন্যা সন্তান রয়েছে। তার যে সন্তান কেবল ভূমিষ্ঠ হয়েছে এবং নববিবাহিত স্ত্রী, তাদের কিন্তু যে শোক সেটি সইবার বা এটি প্রকাশ করবার ভাষা কিন্তু নেই ন্যান্সি। একই সাথে কলিমউদ্দিনের একমাত্র সন্তান, তার মায়ের বিধবা মা, তার ছেলেকে নিয়ে এবং আরেকটি কন্যা সন্তানকে নিয়ে কিন্তু তার মা তার কলিমউদ্দিনের নানার বাড়িতে এসে তার মা থাকছিল। তো সেই মা তার সন্তানকে হারিয়েছে, একজন বিধবা নারী, তার একমাত্র অবলম্বন সে সন্তান, যাকে ঘিরে তার স্বপ্ন বুনেছিল, সেই সন্তান মৃত্যুবরণ করেছেন। তো এখানে যারা আসছেন, এই শুধু যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার বা স্বজনরা নয়, এই এলাকাবাসী কিন্তু শোকে পাথর হয়ে গেছে। এবং আমরা খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যে এই আত্রাই সংসদীয় আসনের যে সংসদ সদস্য রেজাউল করিম রেজু, তিনি আসবেন এই পরিবারগুলোকে দেখতে। হয়তো তারা আশ্বাস দিবেন এবং এখানে যারা ভুক্তভোগী পরিবার রয়েছে তারা চান যে দ্রুত তাদের মরদেহ। বুলবুল, আপনি সেখানে থাকুন। পরবর্তী যে আপডেট আপনি দিচ্ছিলেন যে সংসদ সদস্য আসবেন, সেই আপডেট নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো।